হ্যালো এভরিওয়ান, আজকের আলোচনা গয়টার বা গলগণ্ড নিয়ে। প্রথমত জানবো আমরা এটা কি কারণে হয় এবং কি লক্ষণ দেখা যায়, রিস্ক ফ্যাক্টরি কী আছে, আমরা কি করে প্রতিরোধ করব এবং অবশ্যই ইম্পর্টেন্ট এর হোমিওপ্যাথি চিকিৎসাই বা কী। আমি ডক্টর এমডি এস আজম, বিএইচএমএস অনার্স, হোমিওপ্যাথি ফিজিশিয়ান, মেডিকেল অফিসার, কালীচক 3 রুরাল হাসপাতাল। আমি ডিটেলসে গয়টার বা গলগণ্ড নিয়ে আজকে আলোচনা করেছি। আপনাদের সবাইকে অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য। গুড ইভিনিং এভরিওয়ান, আমি ডক্টর এমডি এস আজম। আমাদের কাছে অনেক পেশেন্ট গলার সমস্যা কিছু নিয়ে আসে। গলার সমস্যা এসে বলে ডাক্তারবাবু গলাটা আমার সামনের দিকে ফুলে যাচ্ছে। আবার অনেকজন বলে যে গলাতে ছোট ছোট টিউমারের মতো মনে হচ্ছে। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে গয়টার। সাধারণত গয়টারটা কাকে বলবো? থাইরয়েড গ্ল্যান্ড যদি সোয়েলিং হয় সেটাকে গয়টার বলবো, এবং পেশেন্টটা সাধারণত সামনে যে ফোলা থাকে বা ছোট ছোট নোডিউল টাইপের থাকে, টিউমার টাইপের, সেটাকে গয়টার বলা হয়। তো আজকে ডিটেলস গয়টার সম্বন্ধে জানবো যে গয়টার কি এবং এটা কেন হয়, কি কারণের পেছনে আছে, এর সিমটম কি হয়, এবং আমরা রিস্ক ফ্যাক্টর কি আছে, কি করে প্রিভেনশন এটা করব, সিমটম কি আছে, তার সাথে ডায়াগনোসিস কি করব, লাস্টলি অবশ্যই ইম্পর্টেন্ট যে ট্রিটমেন্ট এটার কি আছে হোমিওপ্যাথি। আপনারা মন দিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। প্রথমত হচ্ছে গয়টার হচ্ছে এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডটা নর্মালি বড় হয়ে যায়, কিংবা ওয়ান অর মোর স্মল নোডিউল, যেটা থাইরয়েড নোডিউল বলা হয়। নর্মালি আমাদের থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু স্মল এবং বাটারফ্লাই লাইক এন্ডোক্রিন গ্ল্যান্ড। এটা প্রেজেন্ট নেকে প্রেজেন্ট আছে জাস্ট এই যে অ্যাডামস অ্যাপল ঠিক তার নিচে। এর কাজটা হচ্ছে হরমোন প্রডিউস করা। কি হরমোন? থাইরক্সিন, T4 এবং ট্রাই আয়োডোথাইরোডাইন, যেটাকে T3 হিসাবে জানি। এই হরমোন স্পেশালি রোল কি আমরা এর আগে জেনেছি। এর আগে থাইরয়েডের সমস্যা নিয়ে আমি ডিসকাস করেছি, হাইপোথাইরয়েডিজম নিয়ে। তো তবুও আমি রিপিট করছি, এর প্রধান কাজটা হচ্ছে মেটাবলিজম, তার সঙ্গে বডি টেম্পারেচার রেগুলেট করা, তার সাথে মুড এবং এক্সাইটেবিলিটি মেনটেন করা, পালস এবং হার্ট রেট মেনটেন করা, এবং ডাইজেশন। এগুলো কিছু কাজ আছে, স্পেশালি থাইরয়েড হরমোনের কিছু কাজ এগুলো আছে। গয়টার যেটা স্পেশালি গয়টারটা হচ্ছে, তার মেন কত টাইপের গয়টার হতে পারে। নর্মালি আমরা জানি যে সাধারণত গয়টারটা যেটা হয় যে 3 টাইপের, স্পেশালি যেটা হয় এনলার্জমেন্ট অফ গয়টার 3 টাইপের হয়। আরেকটা হয় টক্সিক, নন টক্সিক গয়টার। সিম্পল গয়টারটা কি বলবো? এই টাইপের গয়টার পুরো থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং থাকে এবং ফিল স্মুথ লাইক ফিল্টার্স থাকবে। নোডিউলার যেটা ছোট ছোট লাম্প টাইপের বিভিন্ন জায়গাতে গলার চারিদিকে হয়, ফিল লাইক লাম্পি, মনে হয় শক্ত টিউমারের মতো মনে হয়। মাল্টি নোডুলার গয়টারটা কি? এটা প্রচুর লাম্প থাকে এন্টায়ার থাইরয়েড গ্ল্যান্ড। আর তার সাথে আরেকটা কি হয়, থাইরয়েড হরমোনের উপরে বেসিক করে একটা কিছু গয়টারকে ক্লাসিফিকেশন করা হয়। একটা হচ্ছে টক্সিক গয়টার, একটা হচ্ছে নন টক্সিক গয়টার। টক্সিক গয়টারটা কি হয়? এনলার্জ হয় এবং প্রচুর থাইরয়েড হরমোন প্রডিউস করে টক্সিক গয়টারটা। নন টক্সিক গয়টারটা কি হয়? এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড হয় কিন্তু নর্মাল থাইরয়েড লেভেল থাকে, এবং এটা নন টক্সিক গয়টার বলা হয়। এটা কোনো হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম এটাকে বলতে পারবো না, একটা ভাষায় এটাকে বলা যাবে না, ওভার অ্যাক্টিভ থাইরয়েড বলা হয় না। এর পেছনে কি কারণ আছে? বেসিক্যালি প্রচুর কজ এর পেছনে আছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো কজ, সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি আয়োডিন ডেফিসিয়েন্সি হয়, আমাদের থাইরয়েড যেটা নর্মালি থাইরয়েড নিড প্রচুর আয়োডিন দরকার হয় থাইরয়েড হরমোন প্রডিউসের জন্য। যদি আয়োডিন ডেফিসিয়েন্সি আইদার ফুডের মধ্যে হতে পারে, কিংবা থাইরয়েড যে সেল তৈরি করে তার মধ্যে যদি হয়তো ঠিকঠাক করছে না, সেটার যে কোনো কারণে হোক না কেন, যদি আয়োডিন ডেফিসিয়েন্সি হয় তাহলেও কিন্তু গয়টার হতে পারে। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট, গ্রেভ ডিজিজ। গ্রেভ ডিজিজটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ মানে হচ্ছে নিজের সেলকে থাইরয়েড গ্ল্যান্ড চিনতে পারে না, তার জন্য এই প্রবলেমটা অনেক সময় দেখা যায়। তারপরটা হচ্ছে হ্যাসিমোটো ডিজিজ, অটোইমিউন ডিজিজ অলসো এটা, এবং ইনফ্লামেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড এটার জন্য হয়, এবং অনেক পেশেন্ট এটা নিয়ে প্রবলেম নিয়ে আসে, তার সাথে থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং নিয়েও আসে। থাইরয়েড ক্যান্সার অলসো ইম্পর্টেন্ট। থাইরয়েড ফোলার জন্য, গলা যে ফোলা, থাইরয়েড ক্যান্সারের জন্য হতে পারে। প্রেগন্যান্সি, যেহেতু HCG হরমোনটা প্রচুর বেড়ে যায় অনেক পেশেন্টের ক্ষেত্রে প্রেগন্যান্সির সময়, তার জন্য থাইরয়েড লেভেলটা অনেকটা বড় হয়, ওই সময় দেখতে পাই। থাইরয়েডাইটিস, ইনফ্লামেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড যদি হয়, তাহলে এই গ্ল্যান্ডটা অনেক সময় অনেক মাল্টিপল কিছু কজের জন্য এটা হতে পারে। সিমটম, এটা হলে পেশেন্ট কি সিমটম আমাদের কাছে নিয়ে আসে, স্পেশালি যে সিমটমগুলো নিয়ে আসে, বেসিক্যালি আমরা দেখতে পাই যে মেন সিমটম যেটা থাকে, একটা লাম্প থাকে ফ্রন্ট অফ নেক জাস্ট বিলো অফ অ্যাডামস অ্যাপল। এটা হচ্ছে অ্যাডামস অ্যাপল আমাদের ঠিক এরকম নিচে একটা সোয়েলিং থাকে। ফিলিং অফ টাইটনেস ইন দ্য থ্রোট, মনে হবে যে গলাটা পুরো চেপে বসে আছে, গলা হোর্সনেস হয়ে যাওয়া,
তার সাথে একটা নেক ভেন একটা সোয়েলিং থাকতে পারে, ডিজিনেস একটা থাকতে পারে। আদার কিছু সিমটমের মধ্যে যেমন থাকবে শর্টনেস অফ ব্রেথ, মানে শ্বাস নিতে খুব অসুবিধা হয়, কাশি হয়, একটা অনেক রকম কাশি হতে পারে, হুইজিং সাউন্ড আসতে পারে, সাই সাই করে আওয়াজ আসতে পারে, যেহেতু ওই জায়গাটা ফোলা বলে আমাদের ল্যান্ডস্কে চাপ দিতে পারে, তার জন্য পিওরলি ঠিক ভেন্টিলেশনটা হতে চায় না। ডিফিকাল্টি সলোয়িং, আমরা মানে ঢোক গিলতে খুব একটু অসুবিধা হয়, যেহেতু তার কারণটা হচ্ছে ইসোফেগাসটাকে চেপে বসে রাখে, ওই জন্য একটু অসুবিধা হয়। আর কিছু আরো পেশেন্ট, স্পেশালি যারা হাইপোথাইরয়েডিজম পেশেন্ট, ওভার অ্যাক্টিভ, যেটা আমাদের টক্সিক গয়টার, যেটা হচ্ছে টক্সিক গয়টারের জন্য কিছু সমস্যা স্পেশালি থাকতে পারে, যেগুলো হচ্ছে র্যাপিড হার্টবিট, ট্র্যাকিকার্ডিয়া বলা হয়, আনএক্সপ্লেন ওয়েট লস, প্রচুর হারে ওয়েট লস হচ্ছে, পেশেন্ট কমপ্লেন করবে যে প্রচুর আমার মাসের মধ্যে 5 কেজি ওজন কমে যাচ্ছে, ডায়রিয়া হবে, সোয়েটিং, প্রচন্ড সোয়েটিং উইদাউট এনি এক্সারসাইজ, নর্মাল ঠান্ডা তো বিভৎস, পেশেন্ট মনে হয় স্নান করে নিচ্ছে ঠান্ডার সময়ও। তার সাথে একটা স্যাকিং হতে পারে, একটা কাঁপনি একটা আসতে পারে। এগুলো সমস্যা কিন্তু টক্সিক গয়টারের ক্ষেত্রে হতে পারে যদি হাইপারথাইরয়েডিজম থাকে। ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম একটা ফ্যাটিক, একটা কনস্টিপেশন থাকে, একটা ড্রাই স্কিন থাকে, আনএক্সপ্লেন ওয়েট গেইন হতে পারে, অ্যাবনর্মাল একটা মেনস্ট্রুয়েশন হতে পারে। হাইপোথাইরয়েডিজম নিয়ে ডিটেলস আমার প্রিভিয়াস ভিডিওতে আছে, আপনারা পেলে ওটাতে আরো ভালো ডিটেলসটা বলা আছে। এবার আমরা বলবো কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে। রিস্ক ফ্যাক্টর কি কি আছে? প্রথম যেটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর সেটা হচ্ছে একটা এজ। বেসিক্যালি দেখা যায় এখন আমরা দেখি 40-এর পরে বেশি হয়, কিন্তু এখন সমস্ত এজে এটা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু দেখা যায় 30-এর পরে সব থেকে ডেঞ্জারাস এজ এই প্রবলেমের জন্য। জেন্ডার, ডেফিনেটলি ওম্যান আর মোস্ট ইম্পর্টেন্ট, মেয়েদের সব থেকে বেশি হওয়ার চান্স ছেলেদের তুলনায় বেশি হয়। ফ্যামিলি হিস্ট্রি অলসো ইম্পর্টেন্ট, যদি দেখা যায় যে কারো ফ্যামিলিতে হয়তো ছিল, তাদের পরবর্তী জেনারেশনে একটা হওয়ার চান্স থাকে। আয়োডিন ডেফিসিয়েন্সি যদি থাকে, একটা মেজর রিস্ক ফ্যাক্টর দাঁড়িয়ে যায় আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য। তারপরে হচ্ছে রেডিয়েশন এক্সপোজার যদি থাকে, স্পেশালি নেক চেস্টে যদি, তার জন্য একটা ইনক্রিজ রিস্ক থাকছে। মেডিকেশন যদি কিছু স্পেশালি লিথিয়াম টাইপের কিছু ওষুধ যদি পেশেন্ট খায়, তাদের ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর ক্রিয়েট করে। ওবিসিটি একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর এই প্রবলেমের জন্য। আদার কন্ডিশন কিছু আছে, মেটাবলিক সিনড্রোম কিছু টাইপের আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে হতে পারে, তার জন্য একটা ইনক্রিজ রিস্ক ফ্যাক্টর থাকে। এই প্রবলেমগুলো সমস্যা করে। কিছু ফুডস আছে যে ফুডসগুলোর জন্য কিন্তু এই গয়টারটা একটা রিস্ক ফ্যাক্টর ক্রিয়েট করে, যেমন স্পেশাল ফুডের মধ্যে ক্যাবেজ, যেটা ক্যাবেজ, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, তার সাথে সার্টেন গয়টার, আরো কিছু ফুডস আছে যেগুলো ভেরি মাচ রিস্ক ফর থাইরয়েড পেশেন্টের জন্য, স্পেশালি গয়টারের জন্য, যে এটা রিস্কেবল। এবার আমরা জানবো যে হাউ টু প্রিভেন্ট ইট, আমরা কি করলে এটাকে প্রিভেন্ট মোটামুটি একটা করতে পারবো। প্রথমত যেটা হচ্ছে যে একটা আয়োডিন ডেফিসিয়েন্সি যেহেতু হচ্ছে, আমরা আয়োডিন যুক্ত ফুড কিংবা খাবার খেতে হবে আমাকে সবসময়, একটা ব্যালেন্স ডায়েট, যেমন সি ফুড, তার সাথে এগ, আয়োডাইজ সল্ট, এগুলো একটু খেতে হবে। অ্যাভয়েড টু মাচ আয়োডিন করতে হবে, যখন আয়োডিন এসেন্সিয়াল থাকবে, টু মাচ আয়োডিন এর জন্য গয়টার হতে পারে। অ্যাভয়েড টেকিং আয়োডিন সাপ্লিমেন্ট আর মেডিকেশন। ট্রিট আন্ডারলাইং থাইরয়েড কন্ডিশন, যদি থাইরয়েড কিছু ডিসঅর্ডার থাকে তাহলে সেটাকে ট্রিট করে প্রবলেমটা এনিহাও আমাকে সারাতে হবে। ডিউরিং প্রেগনেন্সি, ব্রেস্ট ফিডিং এর সময় একটা স্পেশালি আয়োডিন ওই সময়টা দিতে হবে, যেহেতু ব্রেস্ট ফিডিং করা হয় এবং প্রেগনেন্সির সময় প্রচুর চাহিদা বাড়ে, ওই সময় স্পেশাল কিছু বাইরে থেকে আয়োডিন সাপ্লিমেন্টস কিছু দিতে অবশ্যই হবে। তো এগুলো একটা প্রিভেনশন ফ্যাক্টর ক্রিয়েট করে, এগুলো যদি আমরা মানি তাহলে গয়টার থেকে অনেকটা মুক্তি পাবো। কমপ্লিকেশন কি কি আসতে পারে যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট না করি? কিছু কমপ্লিকেশন আমাদের কাছে আসে। প্রথম যে কমপ্লিকেশনটা হয়, ডিফিকাল্টি ইন ব্রেথিং, শ্বাস নিতে খুব অসুবিধা এবং ঢোক গিলতে অসুবিধা। তার কারণটাই হচ্ছে যে যেহেতু এটা বড় হয়, এই জন্য ইসোফেগাসকে প্রেশার ক্রিয়েট করে এবং ট্রেকিয়াকে প্রেশার ক্রিয়েট করে, যার জন্যই ট্রেকিয়াকে প্রেশার ক্রিয়েট করলে শ্বাস নিতে অসুবিধা, আর ইসোফেগাসকে প্রেশার ক্রিয়েট করলে আমাদের ঢোক গিলতে খুব অসুবিধা হয়। একটা হোর্সনেস লং টাইম ধরে থাকে, যেহেতু আমাদের ভোকাল কর্ডকে প্রেশার দিয়ে থাকে, তার জন্য একটা হোর্সনেস থাকতে পারে, একটা কাফ থাকতে পারে, একটা কাশি থাকতে পারে, কনস্ট্যান্টলি একটা থাকে। একটা ইন্ট্রানোডিউলার হেমারেজ বা নেক্রোসিস হতে পারে এই প্রবলেমের জন্য। নেক হেমাটোমা বা এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে, এটা রেয়ার কিন্তু লাইফ থ্রেটিং কন্ডিশনে এটা বেশি করে দেখা যায়, এবং এই প্রবলেমটা এগুলোই কিছু কমপ্লিকেশন হতে পারে। লাস্টলি আর একটা জিনিস, ডায়াগনোসিস আমরা কি করব? ডায়াগনোসিসটা আমরা প্রথমত যেটা হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট, যে একটা থাইরয়েড প্রোফাইল আমরা করব, থাইরয়েড হরমোনটা দেখবো আগে যে কি অবস্থায় থাইরয়েড হরমোনটা আছে, সেটা স্পেশালি T3, T4, TSH, এটা যদি আমরা দেখি তাহলে অনেকটাই কিন্তু আমরা আইডিয়া ডেফিনেটলি পাবো যে কি অবস্থায় আছে। অ্যান্টিবডি টেস্ট অনেক সময় করা হয়, করেও কিন্তু জানতে পারা যায় যে ভাইরাল কিছু প্রবলেম আছে নাকি, কোনো সমস্যা আছে নাকি, সেটা করেও কিন্তু জানতে পারবো ইনফেকশন কিছু আছে নাকি। থাইরয়েড আলট্রাসাউন্ড,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আল্ট্রাসাউন্ড থাকলে কিন্তু আমরা মোটামুটি একটা কনফার্ম ডায়াগনোসিস করতে পারবো যে কি অবস্থায় আছে। লাস্টলি বায়োপসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। বায়োপসি যদি করি তাহলে অনেকটা আমরা আরো শিওর হব। থাইরয়েড স্ক্যানও করা হয়। লাস্টলি এবং মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে সিটি স্ক্যান বা এমআরআই যদি আমরা করি তাহলে আরো অনেকটা ডায়াগনোসিস কনফার্ম হতে পারবো। এবার আমরা ট্রিটমেন্ট প্রসেসে ঢুকি। অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি খুবই ভালো মেডিসিন আমাদের আছে। গয়টার বলুন, তার সাথে হাইপোথাইরয়েডিজম বলুন, তার সাথে হাইপারথাইরয়েডিজম বলুন, টক্সিক গয়টার, নন টক্সিক গয়টার, এনিথিং এক্সেলেন্ট ওষুধ আমাদের কাছে আছে। আমরা ওষুধ তো ডেফিনেটলি আছে, তার জন্য একটা প্রপার টোটালিটি অফ সিমটম বা কেস টেকিং অবশ্যই প্রয়োজন আছে প্রত্যেকটা কেসে। এর কোনো স্পেসিফিক ওষুধ নেই। আমরা যদি স্পেসিফিক ওষুধ মনে করি তাহলে ভুল ওষুধ খাওয়া হবে। তো আমরা এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কেস টেকিং করতে হবে, তার সাথে আমাকে একটা টোটালিটি অফ সিমটম করে কিন্তু পেশেন্টের ডিটেলসটা নিয়ে আমরা সিমটম সিমিলারিটি করে ওষুধ দেবো। যে ওষুধগুলো আমাদের দরকার আসে, যে ওষুধগুলো স্পেশালি আসে আমাদের, সেই ওষুধগুলো দেখেছি আমরা কেস টেকিং করবো। ক্যালকেরিয়া আয়োড অনেক সময় আসে আমাদের, থাইরোডিনাম অনেক সময় আসে, ক্যালকেরিয়া ফস অনেক সময় আসে, ক্যালি আয়োড আমাদের আসে, টিউবারকুলিনাম আসে। এগুলো কিছু ওষুধ এক্সেট্রা এক্সেট্রা কিছু ওষুধ, এপিস ম্যালিফিকা আছে। তো এগুলো এক্সেট্রা এক্সেট্রা কিছু ওষুধ আমাদের ক্ষেত্রে আসে। কিন্তু আরো প্রচুর ওষুধ আছে, আমি হয়তো সবগুলো নাম এখন বলতে পারছি না, কিন্তু প্রচুর মেডিসিন আমাদের আছে যেটা হাইলি রেসপন্স ওষুধ। তো আজকে এটুকুই। নেক্সটে আবার কিছু ভালো টপিকস নিয়ে আসবো। আপনাদের যে ওষুধগুলো বললাম প্লিজ আপনারা ট্রাই করবেন না, অবশ্যই নিয়ারেস্ট কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করে এবার ট্রাই করুন। প্রচুর সমস্ত প্যাথিতে ভালো ভালো ওষুধ আছে, কিন্তু যেহেতু আমি একজন বিএইচএমএস হোমিওপ্যাথি ডক্টর, আমাদের ক্ষেত্রে একটু আমি আমারটাই বললাম আর কি। তো এরপর ভালো কিছু টপিকস আবার নিয়ে আসবো। ভালো লাগলে কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, হেলদি ফুড খান, আয়োডিন জাতীয় ফুড খান, রেস্ট নেন, স্ট্রেস কম নেবেন। আপাতত সবাইকে শুভরাত্রি।